for a very enlightened presentations and a very practical one. মানে আমাদের যে 71টা ইনস্টিটিউট আছে এবং এদের যে একটা টেক্সটাইল গ্র্যাজুয়েটের যে জার্নি, এটাকে উনি যেভাবে ডিপেক্ট করেছেন থ্রু রিসার্চ অ্যান্ড respondent, I think this is a true eye-opening for us. Today, I think I have come across some information that I was genuinely looking forward to. So, thank you so very much, Dr. Abbas, for enlightening us with the selected, I don't know why it's creating so much of noise, but with the selected actionables. আমাদের যে গ্যাপগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে এখানে, এই গ্যাপগুলোকে আমরা কিভাবে মিটিগেট করতে পারি। আমরা একটা বড় গ্যাপ দেখলাম যে আমাদের এডুকেশন ইনস্টিটিউটগুলোতে সক্ষমতার অভাব রয়েছে, যারা শিক্ষক মণ্ডলী রয়েছে। আমি মনে করি, এবং একটা কথা যেটা উনি শেষের দিকে অবতারণা করেছেন, যে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির পার্টনারশিপ এবং appropriately configuring those workshop equipments that exist in the factory, যেটা হয়তো বা প্রমাণ সাইজের বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে এসে অর্থ ব্যয় করা হয়েছে, কিন্তু এখানে আসলেই সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে বা রিসার্চ ক্যাপাসিটি তৈরি করার ক্ষেত্রে হয়তো ওইভাবে মনোযোগ দেওয়া হয়নি। So I look forward to my discussions with Dr. Abbasi in our office, and I'm sure উনি আমাদের ভবিষ্যতের কর্মপদ্ধতিতে অবদান রাখতে পারবেন। আমি মনে করি, মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে কথাটা আমি প্রায় বলে আসি, যে এটা একটা কমোডিটি ইন্ডাস্ট্রি ইন সার্টেন ফর্ম। এখানে যে র মেটেরিয়াল প্রাইস ইজ কনস্ট্যান্ট, এটা সবার জন্যই এক, কমোডিটি আকারে বিক্রি হয়। এবং আমরা জানি যে তুলো একটা কৃষি শিল্প, এটা কৃষক থেকে আসে এবং একটা টেক্সটাইল মিলের মালিক। সো আমরা যদি একজন কৃষক থেকে শুরু করে একদম সমাজের ধনী মানুষ টু সমাজের দরিদ্র মানুষ, সকলেই এই ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত হয়। এখানে রিটেলার থেকে শুরু করে সকলেই। আমরা ম্যানচেস্টারে যখন শিল্প বিপ্লব হয়, তখন এটা গোড়পত্তন হয়েছিল টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা দেখেছি যেমন জুট ইন্ডাস্ট্রি নিয়ে আমরা আবেগময় অনেক সিদ্ধান্তের কারণে এই ইন্ডাস্ট্রির শুধু স্খলনই ঘটেছে। স্বাধীনতা উত্তর পাট শিল্পে আমরা বিভিন্ন রকমের রঙিন স্বপ্ন দেখি। এই রঙিন স্বপ্ন আসলে কমোডিটি ইন্ডাস্ট্রিতে কোনো রকমেই সুযোগ নেই। কারণ আমরা যখন টেক্সটাইল ইন্ডাস্ট্রির শিল্প উদ্যোক্তাদের সাথে কথা বলি, তখন আমরা দেখতে পাই যে খুবই রেজার থিন মার্জিন নিয়ে ওনারা কাজ করেন। এখানে মূল নিয়ামক হচ্ছে এফিশিয়েন্সি। শিক্ষাক্ষেত্রে আমি মোটা দাগে শিক্ষাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে এনলাইটমেন্ট এডুকেশনস বা নিজেকে আলোকিত করার শিক্ষা, আর একটা হচ্ছে ফাংশনাল এডুকেশন। Textile education, it is nothing but a functional education. It's not an enlightenment education. It's a functional education. এই বা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং, এগুলো সবই ফাংশনাল এডুকেশন। এই ফাংশনাল এডুকেশনে যদি অ্যাকাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রি সম্পৃক্ত না হয়, তাহলে এই ডিসকানেক্টেড অ্যাক্টিভিটিসের কারণে অ্যাসপিরেশন দাঁড়াবে যে 52% যে হবে মার্চেন্ডাইজার। ওয়াই? Not only যে সে এসি রুমে কাজ করতে পারবে, because he wants to avoid that hard learning, because he has not been connected with those functional education necessary for him to deliver and discharge that responsibility. এবং ওই যে ভ্যাগাবনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তার যদি ফাংশনাল কাজে সে সম্পৃক্ত না হয় ফ্রম দি একাডেমি অ্যান্ড ফ্রম দি ওয়ার্ক প্লেস, তাহলে সে ওই ডিজায়ার্ড এফিশিয়েন্সি ডেলিভারি করতে পারবে না। আর ডিজায়ার্ড এফিশিয়েন্সি ডেলিভারি করতে না পারলে, আজকে আমরা যদি বাংলাদেশের বস্ত্র খাতের যে সমৃদ্ধি যতটুকু অর্জিত হয়েছে, এখানে বেশ কিছু এন্টারপ্রেনার নিজেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারের মতো কাজ করেছেন। ওনারা নিজেরাই পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছেন, অর্থের বিনিয়োগ করেছেন, ব্যাপক বিনিয়োগ করেছেন, এবং নিজেরাই অনেক ধরনের ইনোভেশন করেছেন এবং তার মাধ্যম দিয়ে একটা অর্থনৈতিক সম্ভাবনার সৃষ্টি করেছেন।
এবং আমরা দেখেছি যে এই যে মানে র মেটেরিয়াল উইচ ইজ প্রবলি অ্যাবাউট 80% অফ ইয়ার টোটাল সিওজিএস কস্ট অফ গুডস সোল্ড, বাকি থাকে 20%। এই 20%-এর ভিতর থেকে মুনাফা অর্জন করা যথেষ্ট একটা সামগ্রিক প্রচেষ্টার ফল, এটা কোনো একক প্রচেষ্টার ফল হতে পারে না। এবং এই সামগ্রিকতার ভিতরে আমরা দেখি যে ইন্ডাস্ট্রিতে মাত্র 20-25 বছর আগেও একটা হয়তো স্পিনিং সাইজের ছিল মাত্র 200 স্পিন্ডল, আজকে সেটা হয়ে গিয়েছে 2000 স্পিন্ডল। কারণটা কি? কারণ লোক কমাতে হবে। একটা উইভিং মেশিনের হয়তো পিক্স ছিল 150-200, সেটা আজকে হয়ে গিয়েছে 2000। একটা ওয়েট প্রসেসিংয়ের যে সাইজ ছিল, এই সাইজগুলো ব্যাপকভাবে মানে বড় হয়েছে, কারণ সবাই খরচ বাঁচাতে চায়। এই ইন্ডাস্ট্রিতে কস্ট বাঁচানো ছাড়া সারভাইভ করার কোনো রাস্তা নেই। আমরা দেখেছি যখন ম্যানচেস্টারে শিল্প বিপ্লব হয়েছে, তখন ওই বস্ত্র, আমাদের স্থানীয় যে বস্ত্র খাত, ওই ইংল্যান্ডের বস্ত্র খাতের সামনে দাঁড়াতে পারেনি, কারণ এফিসিয়েন্সির সামনে দাঁড়ানো যায়নি। আমাদের এই চরকা বা আমাদের হাতের তাঁত, এই শিল্প দাঁড়াতে পারেনি। আমরা যদি আমাদের সক্ষমতা তৈরি করতে ভুল করি, তাহলে আমরা হয়তো বা স্লিপ ব্যাক করব। সেটা অবশ্যই আমাদের ইস্পিত লক্ষ্য, আমরা $100 বিলিয়ন রপ্তানি করতে চাই। এবং এই রপ্তানি করার জন্য নিয়ামক হিসেবে আমাদের প্রতিষ্ঠানগুলো, আমাদের শিল্পগুলো এবং আমাদের নীতি সহায়তা একটা কনভার্জেন্স দরকার আছে, একত্রিত হওয়ার দরকার আছে। এবং আমি বিশ্বাস করি আমরা পাট ক্ষেত্রে যে ভুলটা করেছি, আমাদের বস্ত্র ক্ষেত্রে সেই ভুলটা আমরা করব না। আমরা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিব না। আমাদের সিদ্ধান্ত হবে বাস্তবতার নিরিখে। ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছি যে, আমরা ডক্টর আব্বাসের কাছ থেকে জানতে পারলাম যে আমাদের এই যে 18 কোটি জনগণ, এই যে সক্ষমতা তৈরি করার ক্ষেত্রে, এরাই তো আমাদের ক্রুড অয়েল, মানে মিডল ইস্টে ক্রুড অয়েল আছে। আমাদের এই 18 কোটি জনগণ, এদেরকে রিফাইন করতে হবে। আমাদের ব্যক্তি সক্ষমতা তৈরি করার ক্ষেত্রে যদি আমরা পার্থক্যকরণ করতে পারি, আমি নিশ্চিত যে আমরা সমৃদ্ধির স্বর্ণ শিখরে উঠতে পারব। আমি আশা করি আমরা সকলে একত্রিত হয়ে শিল্প, একাডেমিয়া, পলিসি উইল কনভার্জ টুগেদার, এবং আমাদের যে ইস্পিত যে লক্ষ্য, আমাদের যে শেয়ার্ড ড্রিম, সেই ড্রিমটা আমাদের আবেগের বশবর্তী না হয়ে আমরা বাস্তবিক সিদ্ধান্তের বুনিয়াদে আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। I don't know where I was within the context, but you made it very, very interesting.